একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন আছে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের দেশেও থাকবে না। এই মুহূর্তে দ্বিতীয় যে মেডিকেল রয়েছে সেটিও তারা কিন্তু উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও। চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। ডক্টর ইউনূসের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের সরাসরি রাজপথে নামার আহ্বান দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ৭১-এর ১৬ ডিসেম্বরে আমরা যা অর্জন করেছিলাম সেই অর্জনকে বিদেশি শক্তি ডক্টর ইউনূস ক্ষমতায় এসে দখল করতে চাচ্ছে। তিনি আরো বলেন, ৭১-এর রাজাকারদের যেমন বাংলার বুকে ঠাঁই হয়নি, ঠিক ডক্টর ইউনূসের পরিণতি এই বাংলার বুকে খুবই খারাপ হবে। যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোষ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায়। এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয়। বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে, যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য? একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাট করে দিতে পেরেছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি করব না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন আর শাসনভার নিতে না পারে সেজন্য বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন, এই মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন আছে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের দেশেও থাকবে না। এই মুহূর্তে দ্বিতীয় যে মেডিকেল রয়েছে সেটিও তারা কিন্তু উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও। চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। একই চিত্র সিলেট নগরীতেও। পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ডক্টর ইউনূসের স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের সরাসরি রাজপথে নামার আহ্বান দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ৭১-এর ১৬ ডিসেম্বরে আমরা যা অর্জন করেছিলাম সেই অর্জনকে বিদেশি শক্তি ডক্টর ইউনূস ক্ষমতায় এসে দখল করতে চাচ্ছে। তিনি আরো বলেন, ৭১-এর রাজাকারদের যেমন বাংলার বুকে ঠাঁই হয়নি, ঠিক ডক্টর ইউনূসের পরিণতি এই বাংলার বুকে খুবই খারাপ হবে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। আমি আশা করি তারা নির্মূল হবে। যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের দেশেও থাকবে না। রাষ্ট্রপতির এমন কড়া আহ্বানে জেগে উঠেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতদিনের দেশের বুকে আওয়ামী লীগের নেতৃত্বে তেমন কোনো ব্যক্তি না থাকায় এবার আওয়ামী লীগের শাসনভারে রাষ্ট্রপতি স্বয়ং নিজে আসাতে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। এই সময় রেল লাইন অবরোধ করে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর পূর্বাভাস দিল আবারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে। এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে। আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন, গত 11 ডিসেম্বর, কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা, কোথাও কোনো সাড়া শব্দ নেই যে নির্বাচন হবে। এমনটা কি দেখেছি? আমি এই প্রশ্নটা করেছিলাম। আসলে সাড়া শব্দটা নেই। ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোষ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায়। এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয়। বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে,
যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য। এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে, কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। বাংলাদেশের একটি বৃহৎ অংশের সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে, বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো। সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয়। সতর্ক বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ ও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম STEP নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে, বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি গত 1.5 বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা। আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে, আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে। এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো, কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে, একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান, কিন্তু শেষ পর্যন্ত এই একপাক্ষিক এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না। আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি, বলেনি যে তুমি নির্বাচনে আসো না। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে, কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না। কিন্তু এখনকার ব্যবস্থা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তোমাদের নির্বাচন করার অধিকার নেই। এই যখন নেই এক দল আরেক দলকে বলছে, তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে, সহিংসতা হবে, সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে। নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন? এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে। বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য, আপনাদের নিজ দেশ, তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান, সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক। মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে, এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব, সচেতন থাকব। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সহিংসতা নাকি শান্তি, আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো? এই অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি। আমরা নিশ্চয়ই দেখবো এবং অপেক্ষা করবো যে আসলে সামনের দিনগুলোতে কি হয়, এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো। দেখতে দেখতে 16 মাস পার করে ফেলেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর, 10 বছর, এমনকি
তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইনুস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাই হোক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলোর থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে। কিন্তু তখন ইনুস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেকদিন ছিল। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসে যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করতো, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে। এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না, যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে, এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা, পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন
যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকারভাবে এটা বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে, ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো, কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।